একটি প্রতিবেদন, সাথে রয়েছে বিশাল তথ্য ভাণ্ডার, আছে গোয়েন্দা রিপোর্ট, আছে যৌক্তিক সমালোচনা। এমন একজন সাংবাদিক যার রিপোর্ট পাবলিশড হওয়ার আগেই অনেকে আগ্রহ নিয়ে বসে থাকেন। সরকারি দল কিংবা বিরোধী দল অধিক আগ্রহে প্রতিবেদন কিংবা ভিডিওর জন্য অপেক্ষা করেন। কোন সময় কি যেন ফাঁস হয়ে যায়। বলছিলাম সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা। ছোটবেলায় শিশুদের জন্য বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আলোচনায় আসেন ইলিয়াস হোসেন। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল উপস্থাপক হওয়ার। বড় হয়ে ক্যারিয়ার শুরু করেন চ্যানেল 1-এর গুড মর্নিং একটি অনুষ্ঠানের মাধ্যমে। তখনও তিনি জনপ্রিয় ছিলেন না। লাইমলাইটে চলে আসেন যখন 21-এর চোখ অনুষ্ঠানটি করেন। আমাদের চারপাশে প্রতারক আর জালিয়াত চক্রের হাত থেকে রক্ষা পেতে আমরা যতই সচেতন হচ্ছি, প্রতারকরাও যেন নতুন নতুন কৌশল নিয়ে হাজির হচ্ছে আমাদেরকে ফাঁদে ফেলতে। দর্শক, 21-এর চোখের এবারের পর্বে তেমনই এক প্রতারণা। বাংলাদেশের প্রথম ক্রাইম রিপোর্ট 21-এর চোখ অনুষ্ঠান, যেটা দেখার জন্য অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম। 21-এর চোখ মানে রোমাঞ্চকর কোন একটা কিছু। 21-এর চোখকে ফলো করে বাংলাদেশে পরবর্তীতে অনেক অনুষ্ঠান হয়, সেই ইলিয়াস হোসেনের মতো হয় না। 21-এর চোখ নামক এই অনুষ্ঠানটি দিয়ে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন ইলিয়াস হোসেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি সাফল্য পান। ইলিয়াস হোসেনের যেমন সুনাম রয়েছে তেমন সমালোচনা রয়েছে, কারণ উনি যখন কোনো প্রতিবেদন তৈরি করেন অনেক তথ্য উপাত্ত দিয়ে সেই প্রতিবেদন অনেকের বিপরীতে যায়, যার কারণে স্বাভাবিকভাবে কারো পছন্দ হবে কারো অপছন্দ হবে, এটাই স্বাভাবিক। তিনি সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত। 21-এর চোখ অনুষ্ঠান চলাকালীন তিনি জাতীয় গণমাধ্যম পুরস্কার পান এবং শ্রেষ্ঠ উপস্থাপকের পুরস্কারটি ওনার জুড়িতে। হঠাৎ করে এমন কি হলো তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন? 21-এর চোখে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে অনেক রাঘব বোয়ালদের রোশানলে পড়তে হয়েছে, পাড়ি দিতে হয়েছে অনেক বাধা বিপত্তি। 2013 সালে 21-এর চোখ অনুষ্ঠানের একটি পর্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান নিয়ে তখন থেকে তিনি মাফিয়ার রোশানলে পড়ে যান। সে সময় ইলিয়াস হোসেন এবং ইটিভির মালিকের বিরুদ্ধে মামলা হয়। পরে ইটিভির মালিককে খালাস দেওয়া হয়, কিন্তু ইলিয়াস হোসেন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। তখন থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ভিডিও পাবলিশ করে থাকেন। তার একটি জনপ্রিয় অনুষ্ঠানের নাম হচ্ছে 15 মিনিটস। এই অনুষ্ঠানের মাধ্যমে ইলিয়াস হোসেন তার জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছিলেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি একই সাথে বাংলাদেশের প্রায় সবকটি জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, একমাত্র জঙ্গি যিনি সেনাবাহিনীর ভেতর থেকে আবিষ্কৃত হয়েছিলেন। উনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে ফেসবুক এবং ইউটিউবে সবসময় সক্রিয় থাকেন। দেশের যে কোনো ধরনের বিপদ আপদ, ষড়যন্ত্র, নৈরাজ্য, দুর্নীতি ইত্যাদি ওনার উপস্থাপন এবং রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি। গত 15 বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে যখন আমরা সব টিভি চ্যানেল দেখা বন্ধ করে দিয়েছিলাম, মিথ্যা রিপোর্টগুলো দেখা বন্ধ করে দিয়েছিলাম, তখন সারা দেশের মানুষ শুধু অপেক্ষা করত এই ইলিয়াস হোসেন কিংবা পিনাকি ভট্টাচার্য কি নিয়ে কথা বলছেন এবং তারা কি বলছেন, সেদিকে সবাই তাকিয়ে থাকতো। স্বৈরাচারের প্রত্যেক দোসর, দুর্নীতিবাজ, লুটেরা, প্রশাসন সবার বিরুদ্ধে তার অনুসন্ধানী প্রতিবেদন সবার মন কেড়ে নেয়। তিনি দেশের যুব সমাজকে সবসময় সাহস জুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। এই কারণে যুক্তরাষ্ট্রেও তার বিরুদ্ধে প্রায় সময় হামলা কিংবা মামলার কথা শোনা গিয়েছে। সত্যিকারের একজন দেশপ্রেমিক সবসময় দেশের স্বার্থে সরকারের সমালোচনা করে গিয়েছেন এবং যারা বর্তমান সরকারে আছে তাদের ভুল ত্রুটিগুলো উনি ধরিয়ে দিচ্ছেন। মাত্র কয়েকদিন আগে উনি একটি প্রতিবেদন প্রকাশ করলেন, আজকে ঢাকায় কিছু একটা হতে যাচ্ছে। এটা নিয়ে সবাই সোচ্চার ছিলেন এবং অপেক্ষায় ছিলেন। ইলিয়াস হোসেন যেহেতু বলেছেন কিছু একটা ঘটবে, এমন একটা মন মানসিকতা এই দেশের মানুষের, সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, যার কারণে অনেকে ওই দিন রাতে আতঙ্কিত ছিলেন এবং উনি যে প্রতিবেদনটা প্রকাশ করেছিলেন সেখানে অনেক বিষয় তুলে ধরেছেন। হয়তোবা ওনার প্রতিবেদনে 100% সঠিক নাও হতে পারে, উনি ওনার কথা বলেই গিয়েছেন। বেশিরভাগ সময় সেটা সত্য হয়েছে। মাত্র কয়েকদিন আগে যে রিপোর্টটা উনি প্রকাশ করলেন, তারপরের দিন যখন ঢাকায় কিছু ঘটলো না, রিপোর্টে বলা হয়েছিল গাড়ি চেক করেন, ঢাকায় কিছু একটা ঘটতে যাচ্ছে, পুলিশ, আর্মি, বিজিবির আওয়ামী পন্থী যারা আছে তাদের একটা ইউনিট গণহত্যা চালাবে, ঢাকায় একটা আন্দোলন করার চেষ্টা করবে, এই নিয়ে একটা রিপোর্ট করা হয়। রিপোর্ট করার পরের দিন যখন ঘটনাটি ঘটলো না, ফেসবুকে ইলিয়াস হোসেনকে নিয়ে ট্রল শুরু হয়েছে। যেহেতু ইলিয়াস হোসেনের অবজারভেশন মিথ্যা প্রমাণিত হয়েছে, তাই ট্রল করাটা স্বাভাবিক।
আজকে একটি রিপোর্ট দেখলাম, একজন মেজর একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করেছেন। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। উনি বলেছেন ইলিয়াস হোসেন যে কথাটি বলেছিল সেটা 100% রাইট এবং সেটা ঘটার সম্ভাবনা ছিল। এবং অনেক গোয়েন্দা তথ্য এক জায়গায় করে দেখা গিয়েছে আসলে সংগঠিত হতে যাচ্ছিল। ইলিয়াস হোসেনের এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর সবাই সতর্ক হয়ে গিয়েছিলেন। সেই সতর্কতার কারণে, সেই রিপোর্ট প্রকাশ হয়ে যাওয়ার কারণে যারা এই গোপন সন্ধি করেছিলেন তারাও ভয় পেয়ে গিয়েছিলেন, যার কারণে শেষ পর্যন্ত মুভমেন্টটি হয়নি এবং এই দুর্ঘটনাটি আমরা এড়াতে পেরেছি। কিছু বিষয় মেজর ইলিয়াস হোসেনের সাথে দ্বিমত পোষণ করেছেন তার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আর কিছু বিষয় এই বিষয়টা তিনি একমত পোষণ করেছিলেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে 5 আগস্টে বিমানবন্দরে কিছু ভারতীয় পুলিশ পালাচ্ছিল। অনেকে বলছিলেন এগুলো হচ্ছে বিমান বাহিনীর লোক, অনেকে বলছিলেন এটা ভারতের দূতাবাসের লোক, কিন্তু গোয়েন্দা রিপোর্ট এটা বলছে যে এখানে ভারতীয় বাহিনী ছিল, তারা হামলা চালিয়েছিল, তারা গুলি করেছিল এবং 5 আগস্টে তারা পালিয়েছে এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তারা পালিয়েছে। তাহলে এখানেও ইলিয়াস হোসেনের কথা মিলে যাচ্ছে। একটা দুইটা ভুল তো মানুষের হতেই পারে, সেটার জন্য তাকে ট্রল করে একেবারে নামিয়ে ফেলবেন, সেটা গ্রহণযোগ্য না। ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, আরেকজনের কথা অনেকে বলেন না, সেটা হচ্ছে সাইফুল সাগর, পেজ দ্য পিপলের যিনি সঞ্চালক। এই মানুষগুলো যদি না থাকতো হয়তো আমাদের এই জেনজেট যাদেরকে আমরা বলছি, এই জেনারেশনকে ইন্সপায়ার করা, মোটিভেটেড করা খুব কষ্টকর হয়ে যেত। এই সাংবাদিকগণ তিলে তিলে আমাদেরকে সংগঠিত করেছেন, তাদের কথা দিয়ে, তাদের ইনফরমেশন দিয়ে, তাদের গোয়েন্দা তথ্য দিয়ে, বিভিন্নভাবে বিভিন্ন রিপোর্ট দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, সংগঠিত করেছেন। যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, 5 আগস্টের এই বিপ্লবকে যারা ব্যর্থ করে দিতে চায়, বিএনপি এবং জামাতের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগুক, তারা চায় সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, সাইফুল সাগর এদের কাছ থেকে বিপ্লবী ছাত্র জনতা যারা আছে তাদেরকে ডিটাচ করে দিতে। এটা যদি তারা সফল হয় তাহলে এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়া আসলে কোনো বিষয় না। তাই সবাই সতর্ক থাকবেন। ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার এবং সাইফুল সাগর ভাই যারা আছেন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আমরা খুব বুলোমনা জাতি, খুব তাড়াতাড়ি ভুলে যাই, আমাদের একটু ভাবাবেগ বেশি। আপনারা আমাদেরকে সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। ইনশাল্লাহ এই দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে, আরও সংগঠিত হবে, আরও সুসংগঠিত হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা নতুন একটি বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। কোনো শক্তি আমাদেরকে দমাতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।